সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ঢাকা ওয়াশিংটন বিলিয়ন ডলারের চুক্তি ভারতের ঘুম হারাম। এদিকে যেভাবে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে বিজয় ইরান। অপরদিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাঈদ। এবং সবশেষে থাকছে রাশিয়াকে ভাঙার পশ্চিমা প্রচেষ্টা ব্যর্থ পুতিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ঢাকা ওয়াশিংটনের বিলিয়ন ডলারের চুক্তি ভারতের ঘুম হারাম। সম্প্রতি $1 বিলিয়ন সমমূল্যের সয়াবিন রপ্তানি চুক্তি করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। এই চুক্তির আওতায় বাংলাদেশের ৩টি শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান আগামী ১ বছর যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ সয়াবিন আমদানি করবে। ঢাকা ওয়াশিংটনের এই বিশাল অর্থনৈতিক চুক্তি ভারতের জন্য বড় ধরনের ধাক্কা হয়ে এসেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম দ্য হিন্দু। বুধবার ৫ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে দ্য হিন্দু জানায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরে ভারতের তেল ও সোয়াবিন রপ্তানি এমনিতেই নিম্নমুখী ছিল। এর উপর বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই চুক্তি ভারতের সোয়াবিন রপ্তানিকারকদের মধ্যে গভীর দুশ্চিন্তা তৈরি করেছে। ভারতীয় সূত্রগুলো বলছে, বাংলাদেশের অন্যতম বৃহৎ সোয়াবিন রপ্তানি বাজার হারানোর ঝুঁকিতে পড়েছে দেশটি। গত অর্থবছরেই বাংলাদেশের বাজারে ভারতের সোয়াবিন রপ্তানি ১.৬৩ লাখ টনে নেমে আসে, যা আগের বছরের তুলনায় প্রায় ৪৬% কম। ভারতীয় সোয়াবিন প্রসেসর অ্যাসোসিয়েশনের পরিচালক DN পাঠক এই বিষয়ে বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে স্বল্পমূল্যে প্রচুর সোয়াবিন কিনছে। এর ফলে ২০২৪-২৫ তেল বছরে আমাদের রপ্তানি তীব্রভাবে কমে গেছে। বাংলাদেশ মাত্রই $1 বিলিয়ন বিশাল চুক্তি করেছে, যা আমাদের জন্য স্পষ্ট সংকেত বাংলাদেশ আর ভারত থেকে এ পণ্য কিনবে না। এটি ভারতের জন্য উদ্বেগের বিষয়। এর আগে গত মঙ্গলবার ৪ নভেম্বর ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রীয় দূতাবাস জানায়, বাংলাদেশের ৩টি শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান আগামী ১২ মাসে যুক্তরাষ্ট্র থেকে $1 বিলিয়ন সয়াবিন আমদানি করবে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ শুধু খাদ্য নিরাপত্তায় নয়, কূটনীতিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করেছে, যার ফলে দক্ষিণ এশিয়ায় ভারতের একক প্রভাবের ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। এদিকে যেভাবে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে বিজয়ী ইরান। ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধে তেহরানের ক্ষেপণাস্ত্রের টার্গেট ছিল নির্ভুল এবং দৃঢ়, যার কারণে ইসরায়েল খুব একটা সুবিধা করতে পারেনি। ১২ দিনের সেই যুদ্ধে ইরানি সেনাবাহিনীর অভূতপূর্ব সেনা কৌশলের কাছে পরাজিত হয়েছে ইসরায়েল। ইসরায়েলের নিখুঁত আক্রমণের কারণে ইরান বিজয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। আরাকচি বলেন, আকস্মিক আক্রমণের মধ্য দিয়ে যুদ্ধ শুরু করার তাদের লক্ষ্য ছিল, আর তারা ভেবেছিল এই আকস্মিক হামলায় ইরান ২ থেকে ৩ দিনের মধ্যে আত্মসমর্পণ করবে। তিনি আরও বলেন, আমি রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠকে বলেছিলাম, অনেকেই দাবি করেছেন যে ১২ দিনের যুদ্ধের সময় ইরানের আকাশ ইসরায়েলি বিমানের দখলে ছিল, কিন্তু তারা এটা স্বীকার করেন না যে ইহুদিবাদী শাসনের আকাশও ইরানি ক্ষেপণাস্ত্রে ঢেকে গিয়েছিল। যদিও তারা যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় সহায়তায় তাদের আকাশে বহুমাত্রিক প্রতিরক্ষা গড়ে তুলেছিল, তা সত্ত্বেও তারা ইরানি ক্ষেপণাস্ত্রের অবতরণ রোধ করতে পারেনি। উল্লেখ্য, SCLED এর মতে ইরান অন্তত ১২০ বার ইসরায়েল আক্রমণ করেছে। এই হামলাগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন অন্তর্ভুক্ত ছিল। অনেকগুলো মার্কিন সহায়তায় প্রতিহত হয়েছিল এবং কিছু আবাসিক এলাকায় আঘাত করেছিল। অপরদিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাঈদ। যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং নিউ ইয়র্ক সিটির কুইন্সের প্রথম মুসলিম বিচারপতি হিসেবে নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে স্বীকৃতি পেয়েছেন সোমা এস সাঈদ। বুধবার ৫ নভেম্বর রাতে সোমার পরিবারের সদস্য বুরহান চৌধুরীর মাধ্যমে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। সোমা সাঈদ নির্বাচনে ২,৬০,০০০-এর বেশি ভোট পেয়ে এই স্বীকৃতি অর্জন করেন। নিজের এই অর্জন সম্পর্কে বিচারপতি সোমা সাঈদ বলেন, এটি আমার পরিবার, আমার সমাজ এবং আমার দেশের বিজয়।
জয়। সোমা সাইদ বাংলাদেশের টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা আফতাব উদ্দিন সাইদ ছিলেন একজন ম্যাজিস্ট্রেট এবং মা ছিলেন একজন প্রধান শিক্ষিকা। তিনি 2021 সালে কুইন্স কাউন্টি থেকে নিউ ইয়র্ক সিটি সিভিল কোর্টের বিচারপতি হিসেবে নির্বাচিত হন। এরপর থেকে আইনি ও সাগরিক পরিমণ্ডলে তিনি সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। সোমা সাইদ এবং তার স্বামী মিজান চৌধুরী, যিনি একজন আইটি বিশেষজ্ঞ এবং রাজনৈতিক কৌশলশীবী, বর্তমানে নিউ ইয়র্কের কুইন্সে বসবাস করছেন। বিচারপতি সোমা সাইদ তার অবিচল অঙ্গীকার, বৈচিত্র্য প্রতিনিধিত্ব ও ন্যায় বিচারের প্রতি নিষ্ঠার জন্য পরিচিত। তিনি নিউ ইয়র্কের আইনি অঙ্গনেও একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদে অধিষ্ঠিত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল নিউ ইয়র্ক সিটির সম অধিকার প্রয়োগ পরিষদের সহপ্রধান, নিউ ইয়র্ক সিটি ন্যায় বিচারের অধিকার পরিষদের বোর্ড সদস্য এবং নিউ ইয়র্ক আমেরিকান এশীয় বিচারকদের সংস্থার সদস্য ইত্যাদি। এছাড়া তিনি কুইন্স কাউন্টি উইমেন্স বার অ্যাসোসিয়েশনের প্রথম দক্ষিণ এশীয় এবং মুসলিম নারী প্রধান ছিলেন। এবং সবশেষে থাকছে রাশিয়াকে ভাঙার পশ্চিমা প্রচেষ্টা ব্যর্থ পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়াকে সামরিকভাবে পরাজিত করা এবং দেশটিকে বিভাজিত করার পশ্চিমা প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বুধবার একটি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কাউন্সিলের এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বৈঠকটি জাতীয় নীতি কৌশল এবং বাস্তবায়ন নিয়ে অনুষ্ঠিত হয়। পুতিন বলেন, রাশিয়ার বাইরে কথিত আন্তর্জাতিক সংগঠন এবং ছদ্মবেশী জাতীয় কেন্দ্রগুলো গড়ে উঠছে, যা আসলে রাশিয়ার বিরুদ্ধে তথ্যবাহিনীর অস্ত্র হিসেবে কাজ করছে। এই কেন্দ্রগুলো রাশিয়ার কলোনি মুক্তকরণ নামে যে ধারণা প্রচার করছে, তা মূলত রাশিয়া ফেডারেশনকে টুকরো টুকরো করা এবং দেশটিকে তথাকথিত সামরিক পরাজয়ের মুখে ফেলার প্রচেষ্টা। রুশের ভাষায় এই গোষ্ঠীগুলো পোস্ট রাশিয়া নামে এক কাল্পনিক ধারণা প্রচার করছে এবং সম্মিলিত, একখণ্ডিত এবং সার্বভৌমহীনতার ভূমিত প্রশ্ন হিসেবে রাশিয়াকে উপস্থাপন করার চেষ্টা করছে। তিনি সতর্ক করে দেন, রুশ নাগরিকদের মধ্যে বিভাজন সৃষ্টির উদ্দেশ্যে যেসব উস্কানি বা ষড়যন্ত্র চালানো হচ্ছে তা দ্রুত বন্ধ করতে হবে। এই ধরনের কর্মকাণ্ডের নেপথ্যে যারা আছে তারা সাধারণত বিদেশে অবস্থান করে এবং বিদেশি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত হয়। পুতিনের ভাষায় তাদের মূল লক্ষ্য রাশিয়ার ঐক্যকে দুর্বল করা। পুতিন আরও বলেন, পশ্চিমা দেশগুলো বহু শতাব্দী ধরে রাশিয়াকে বিভাজিত করার নানা রূপে প্রচেষ্টা চালিয়ে আসছে, তবে প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে, তবুও এই প্রচেষ্টা বন্ধ হয়নি। রুশ প্রেসিডেন্ট বলেন, এসব ধুমকির বিষয়টি হালনাগাদ জাতীয় নীতি কৌশলে স্পষ্টভাবে প্রতিফলিত করা উচিত। তিনি 2026কে রাশিয়ার প্রজননের ঐক্যের বছর হিসেবে ঘোষণার প্রস্তাবেরও সমর্থন করেন। এর একদিন আগে মঙ্গলবার রাশিয়া জাতীয় ঐক্য দিবস উদযাপন করা হয়। উদযাপন উপলক্ষে পাওয়া দেওয়া সব প্রেসিডেন্ট রাশিয়ার জনগণকে অভিনন্দন জানিয়ে বলেন, এই দিনটি রাশিয়া জাতির দৃঢ়তা এবং একতার প্রতীক।